মুখার্জি বাড়িতে পা দিতেই গীতার কাছে জব্দ হলো কৃপান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃপানের সাথে তো পরামর্শ করতে থাকে অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে বলে কোনোভাবেই এই সমস্ত কথাগুলো কাউকে বলবে না, পাঁচ কান যেন না হয়, তাহলে কিন্তু প্ল্যানটা সফল নাও হতে পারে। কৃপান তখন বলে আপনি চিন্তা করবেন না, আমি শুধু বলেছি আমার দিভাইকে, কারণ দিভাইকে না বললে আমি কোনো রকমের কিছু করতে পারতাম না। আর একজনকে বলেছি, সেটা হলো গিনি বৌদি। কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি গিনিকে বলে দিয়েছো কেন? গিনিকে বলতে গেলে কেন? তখনই অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে কৃপান বলে গিনি বৌদিকে না বললে অনেক অসুবিধা হতো, কাটা দিয়েই কাটা তোলার ব্যবস্থা আমি করেছি। অগ্নিজিৎ মুখার্জি বলে কিন্তু আমার তো মনে হচ্ছে গিনি পুরো কেসটা একদম ঘেঁচে দিতে পারে। কিন্তু তখনই কৃপান বলে না না, সেটা সম্ভব না, আমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছি, আপনাকে আর এসব নিয়ে ভাবতে হবে না। অগ্নিজিৎ মুখার্জি বলে বেশ, তুমি যখন বলছো ভাবতে হবে না তাহলে ঠিক আছে। আর এর মধ্যেই কৃপান বলে বাদবাকিটা আমি সামলে নেব, পদ্মকে বিয়ে আমি করব, আর পদ্মই আমাকে বেকসুর খালাস হতে সাহায্য করবে। অগ্নিজিৎ মুখার্জি বলে একদমই তাই, এই কেসটা আমাদেরকে জিততেই হবে, হারলে কোনোভাবেই চলবে না, কেসটা তো আমি জিতবই, ওই গীতা গাঙ্গুলি কিচ্ছু করতে পারবে না। এরপর ফোনটা যখনই রেখে দেয় তখনই চলে এসেছে গীতা আর বলে কি হয়েছেটা কি, হ্যাঁ কি হয়েছে, কার সাথে বসে বসে প্ল্যান করছেন? যতই সলা পরামর্শ করুন না কেন, লাভের লাভ কিন্তু কিছু করতে পারবেন না, কেসটা কিন্তু আপনি হারছেন। আপনি দেবরূপার কেসটাও হারবেন, আপনি কৃপানের কেসটাও হারবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে না আমি হারবো না, আমি জিতবো, আমাকে জিততেই হবে। তখনই গীতা বলে তাই নাকি, অত সহজ না। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কি পারবো আর কি পারবো না সেটা আমি তোমার থেকে শুনতে চাই না। আর গীতা তখন বলে দেখুন, বারবার একটা কথা বলছি যে আপনি খাওয়া নিয়ে বেশি এরকম বাড়াবাড়ি করবে না, চলুন খেয়ে নেবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে খাবো না, আমি খাবো না, কি করবে তুমি? গীতা বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা তো আপনি দেখলেনই, খাবার খাইয়ে দেবো মুখে ঠুসে, চলুন বলছি। অগ্নিজিৎ মুখার্জি যেতে চায় না। গীতা তখন বলে আপনাকে খাবার দিয়ে আমাকে ব্রজমালা মুখার্জিকেও খাবারটা দিয়ে আসতে হবে। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি তুমি যাবে ব্রজমালাকে খাবার দিতে? আর তখন গীতা বলে কেন, কেন যাব না? আপনি দুটো মানুষের সাথে অনেক বড় অন্যায় করেছেন। একজন মানুষকে আপনি রীতিমতো ঘুষের দায়ে কোর্টে যেতে বারণ করেছেন, তাকে কোর্টে যেতে ঢুকতে দেন না। আরেকজন মানুষ যখন কোর্ট করে যেতে চেয়েছিল কোর্টে, সেটাকেও আপনি একদম সহ্য করতে পারেননি, তাকে ঢুকতে দেন না। তাই আপনার বিরুদ্ধে তো দুজন আছে যারা রুখে দাঁড়াবে, একজন গণেশা উকিল, একজন ব্রজমালা মুখার্জি। তখনই অ্যাডভোকেট গাঙ্গুলির কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে যান। আর তার মধ্যে গীতা বলে রেগে যাওয়ার মতন কিছু হয়নি, সবে শুরু হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি তো চলে যায়, তখনই চলে এসেছে স্বস্তিক আর বলে বলছি লেডি সালমান খান, সব কিছু হয়েছে তো, আর কিছু বাকি আছে ঝামেলা? গীতা তখন বলে মানে কি কি বলতে চাইছেন আপনি? স্বস্তিক তখন বলে আমি কিছু বলতে চাইছি না, আমি তো সত্যি একটা বেকার ছেলে, আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেন আমার তো তাহলে খুবই ভালো লাগবে। আমাদের বিয়ের ব্যবস্থা হচ্ছে, আজ বাদে কাল আমাদের বিয়ে। তখনই গীতা বলে তাতে আমি কি করব, আপনি জানেন না সবটা, তারপরেও এসব কেন বলছেন? স্বস্তিক তখন বলে আমি জানি সবটা, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বলছি, আমি আপনাকে ভালোবাসি। আপনি একবার একবার আমাকে ভালোবেসে দেখেন, ঠকবেন না, কারণ আমি ঠকাতে জানি না কাউকে। এরপরে গীতা বুঝতে পারে যে স্বস্তিক যেটা বলছে সেটা হয়তো ঠিকই, কিন্তু স্বস্তিককে কি আদৌ বিয়ে করবে গীতা? অন্যদিকে জাগৃতি চা জলখাবার বাড়তে শুরু করে আর বলে গিনিটা যে কোথায় গেল, খাবারটা দিয়ে আসবে গেস্টদেরকে, তার আর পাত্তা নেই। তখন গীতা বলে আমাকে দিন, আমি দিয়ে আসছি। জাগৃতি বলে তুমি তুমি এখানে কি করছো? গীতা বলে কেন, আমাকে দেখে মনে হচ্ছে যেন অনেকটাই অবাক হয়ে গেলেন, কিসের জন্য? আপনি ভুলে যাচ্ছেন আমি এই বাড়ির বউ। জাগৃতি তখন বলে বউ, তুমি এই বাড়ির বউ ভাবতেও কেমন একটা লাগে, কারণ যতবার তোমাকে এই বাড়ির কোনো দায়িত্ব নেওয়ার জন্য বলি তুমি একদমই সেই দায়িত্বটা নিতেও পর্যন্ত চাও না। তখনই গীতা বলে যখন আপনি দায়িত্ব নেওয়ার কথা বলেন তখন আমার কোর্টে যাওয়ার অনেক তাড়া থাকে, বুঝতেই পেরেছেন, দিন খাবারটা দিন। এরপরে জাগৃতি বলে সাবধানে নিজেও, অনেক দামি দামি প্লেট, অনেক দামি দামি কাপ, বিস্কুট, এমনকি চা পাতাটাও কত দামি তুমি জানো? তখন গীতা বলে আমার জানার দরকার নেই কত কি দামি, আমি জেনে কি করব। তবে আমি শুধু এটুকু জানি আমাদের সকাল শুরু হতো ওই লিকার চা একটা খাস্তা বিস্কুট দিকে, এত দামি দামি চা অবশ্য আমাদের পেটে আবার সহ্য হয় না। এরপর জাগৃতি আর কোনো কথাই বলতে পারে না। অন্যদিকে কৃপান চলে এসেছে।
অগ্নিজিৎ মুখার্জির সামনে বসে আছে, তাই গীতা পেছন থেকে অতটাও বুঝতে পারেনি যে ওটা কৃপান। এরপরে অগ্নিজিৎ মুখার্জির হাতে চা তুলে দেয় আর দেয় ভজনকে। ভজন তখন বলে, তুই চা নিয়ে আসলি? গীতা বলে, তাতে কি হয়েছে, কেন চাটা খেলে কি আপনার হজম হবে না নাকি? এরপর যখন কৃপানকে চা দিতে যাবে তখনই দেখে যে কৃপান, আর বলে, তুই তুই এখানে কি করছিস বাবুসোনা? আর তখনই বাবুসোনা বলে, আমি কি করব সেটা কি আমি তোকে বলবো? আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাড়িতে আমি আসতেই পারি, এটা আমার হবু শ্বশুর বাড়ি, ম্যাক আমার ভালোবাসার মানুষ, বুঝলি? আর এর মধ্যে গীতা তখন বলে, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল বাবুসোনা, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরেই কৃপানকে ধরে জব্দ করতে চায় গীতা, কৃপানের কলার ধরে রীতিমতো মারতে যাবে। আর তখন জাগৃতি বলে, কি করছোটা কি তুমি? হ্যাঁ, কি করছো? এ সমস্ত করো না, ও এই বাড়ির হবু জামাই, ভুলে গেলে চলবে না। গীতা বলে, জামাই? ওই বাড়ির জামাই হতে পারে না, ও একটা মেয়েকে শ্লীলতাহানি করেছে, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, ওকে তো আমি জব্দ করবই, ও শাস্তি পাবে, ও কোর্টের শাস্তি পাবে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ও যদি কোর্টের শাস্তি পায় তাহলে আমি হেরে যাব, আর আমি হেরে গেলে, আমি সত্যি বলছি, আমি আর ওই ওকালতি করব না, আমি আর কোর্টে যাব না। আর তুমি যদি এই কেসটা হেরে যাও তাহলে কি করবে? গীতা বলে, আমিও কোর্টে যাওয়া বন্ধ করে দেবো, আর আমি ওকালতি প্র্যাকটিস করব না। আশা করি বুঝতে পেরে গেছেন আমার কথা। এরপর দুজনের মধ্যে একটা বাজি লড়ালড়ি হচ্ছে। আর অন্যদিকে গীতাকে ফোন করেছে বড়বাবু, আর বলে, অগ্নিকন্যা, একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম। আজকাল খুব ভালোভাবে কিরণকান্তি ব্যানার্জির সাথে, কৃপান ব্যানার্জির সাথে অগ্নিজিৎ মুখার্জি আর ভজন মিত্রের কিন্তু ওঠানামা চলছে। ওরা মনে হচ্ছে কোনো একটা প্ল্যান করছে, কোনো একটা ষড়যন্ত্র করছে। তখনই গীতা বলে, যাই ষড়যন্ত্র করুক না কেন, ধোপে টিকবে না, ওরা আমার কাছে ধোপে টিকবে না কোনোভাবেই, ওদেরকে আমি জব্দ করে তবেই ছাড়বো। অগ্নিজিৎ মুখার্জি কোনোভাবে এই কেসটা জিততে পারে না। তখনই অফিসার বলে, অগ্নিকন্যা, আর একটা ব্যাপার শুনলাম, আপনার সাথে নাকি ওই বাড়ির ছোট ছেলে স্বস্তিকের বিয়ের ধুমধাম অনুষ্ঠান করা হচ্ছে। তখনই গীতা বলে, হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন আপনি। কি বলুন তো স্যার, আমরা তো মেয়ে, আমি একজন মেয়ে, তো আমি একজন উকিলের সাথে সাথে আমি একজনের কন্যা, একজনের দিদি, বোন, একজনের অনেক কিছুই। তো আমি যদি মানে ওদের কথা না ভাবি, ওদেরকে না চিন্তা করি ওদের সম্পর্কে, তাহলে আমি কিছু করতে পারবো না। এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে যেটা আমি আপনাকে বোঝাতে পারছি না, তবে এটুকু জেনে রাখবেন, আপনার অগ্নিকন্যা কখনো ভুল কিছু করবে না। অন্যদিকে কোর্টে যাওয়ার জন্য তো রেডি হচ্ছে গীতা। আর তখন অন্যদিকে ক্ষিতীশবাবু গুন্ডাদের সাথে ফোনে কথা বলতে থাকে, কারণ গীতাকে নাকি আজকেই শেষ করে দেবে। এরপরে মেহেক বলে, কোথায় যাচ্ছ? তখনই গীতা বলে, আমার যা কাজ। মেহেক বলে, আজকে না গেলেই হয় না, কাল তোমাদের বিয়ে, শোনো আমার না মনটা খুব কু ডাকছে। গীতা বলে, কিচ্ছু হবে না, আমি ঠিক সময় চলে আসবো। এরপর গীতাকে ফোন করেছে ক্ষিতীশ আর বলে, আপনাকে অনেকবার বারণ করেছিলাম এই কেসটা থেকে সরে যাওয়ার জন্য, আপনি তো এই কেসটা থেকে সরলেনই না, তাই আপনার জন্য একটা বহুত বড় উপহার রয়েছে, গুড বাই। আর তখনই গীতা বুঝতে পারে গন্ডগোল তো কিছু একটা আছেই। এর মধ্যেই তখন গুন্ডাগুলো গীতাকে মারতে চাইলে গীতা গুন্ডাগুলোকে মেরে জাস্ট ছাতু বানিয়ে দেয়।